আসসালামু আলাইকুম। প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। উৎসব মুখর পরিবেশে এটেন বাংলার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ভূমিকা রাখার আহ্বান মির্জা ফখরুলের, সামাজিক দায়বদ্ধতা পূরণের অঙ্গীকার ডক্টর মাহফুজুর রহমানের। মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা তৈরিতে কাজ চলছে সংসদের প্রধানমন্ত্রী। রাজধানীর ২৫০ শতাধিক পার্ক ও মাঠ দখলমুক্ত করা হবে। প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। বিএনপি কোনো দলের রাজনীতি বন্ধ করার বিপক্ষে, স্বরাষ্ট্রমন্ত্রী। আইনের মাধ্যমে নির্ধারিত হবে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মিছিলে পুলিশের বাধা। অনেক পরীক্ষার্থী আন্দোলনের বিপক্ষে, ক্ষতিগ্রস্তরা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, সংসদে এহসানুল হক মিলন। ২৪-এর আজকের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় আহত তন্বীর রক্তাক্ত ছবি পাল্টে দেয় কোটা আন্দোলনের গতিপথ। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় রাজপথে নামে মানুষ। এবং দ্বিতীয় সেমিফাইনালে রাত ১টায় মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। দু দলের মাঝে ঐতিহাসিক বৈরিতার উত্তাপ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটেন বাংলার প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে চ্যানেলটির প্রধান কার্যালয়ে এটেন বাংলা পরিবারকে শুভেচ্ছা জানান স্থানীয় সরকার মন্ত্রী, তথ্যমন্ত্রী সহ রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসে বিএনপি মহাসচিব ও এলজিআরটি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে ভূমিকা রাখবে এটেন বাংলা। আর যুগের সাথে তাল মিলে দর্শকদের আস্থা ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ সময় এটেন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, ৩ দশকের পথ চলায় শত বাধা পেরিয়েও অন্যায়ের সাথে কখনোই আপোষ করেনি এটেন বাংলা। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবসময় সোচ্চার থেকেছে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলার জন্মদিনে আনন্দ আয়োজন আর উৎসবমুখর পরিবেশ, সাজ রব পুরো অফিস জুড়ে। নিজেদের কলাকুশলী সাংবাদিকদের পাশাপাশি এই আয়োজনে যোগ দেন সরকারের মন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, টিভি চ্যানেল, সরকারের বিভিন্ন সংস্থা, শিল্পী, বিভিন্ন প্রতিষ্ঠান ও সমাজের বিশিষ্টজনেরা। মাননীয় মন্ত্রী মহোদয়গণ আমাদের সাথে আছেন, সেই সাথে আছেন। কেক কেটে ৩০তম বছরে পদার্পণের সূচনা করেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। সাথে ছিলেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এটিএন বাংলা তার দীর্ঘ যাত্রাপথে সে অসংখ্য দর্শকের ভালোবাসা এবং অসংখ্য দর্শকের সম্মান তারা অর্জন করেছেন। এটিএন বাংলার কর্ণধার জনাব মাহফুজ সাহেব সহ এই এটিএন বাংলা পরিবারের সকল কলাকুশলী কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ সকলকে আমি এই আনন্দঘন সময়ে শুভেচ্ছা জানাই এবং শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাই এটিএন বাংলার সমস্ত দর্শক শ্রোতাকে, যারা এটিএন বাংলার দায়িত্বশীলতার কারণে, জবাবদিহিতার সংস্কৃতির কারণে এবং এটিএন বাংলার প্রযুক্তিগত আধুনিকতার কারণে তাকে সাথে রেখেছেন। সেই সম্মানিত দর্শক শ্রোতাকে আমি আশা করি যুগের চ্যালেঞ্জকে মোকাবেলা করে এটিএন বাংলা এই ভালোবাসাকে আরো অনেক সমৃদ্ধ করবে। গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখায় এটিএন বাংলাকে শুভেচ্ছা জানান তারা। এই বাংলাদেশে এখন একটা এই রাজনীতির সুবাতাস বইছে, গণতন্ত্রের সুবাতাস বইছে। আমরা মনে করি যে এই সময়টাকে ধরে রেখে এটিএন বাংলাও তার যে ভূমিকা, গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার যে ভূমিকা, সেই ভূমিকা তারা আগের মতোই অক্ষুণ্ণ রাখবেন এবং অগণিত দর্শক শ্রোতা তাদের যে আশা আকাঙ্ক্ষা সেগুলোকে তারা পূরণ করতে সক্ষম হবেন। শুভেচ্ছা বক্তব্যে এটিএন বাংলার পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিলন বলেন, এটিএন বাংলা আজীবন বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে এগিয়ে যাবে। এটিএন বাংলা কখনোই কিন্তু ওই প্রতিযোগিতায় লিপ্ত হতে চায় না, কার আগে কে স্কল দেবে, কার আগে কে নিউজ দিবে। আমরা জেনে শুনে বুঝে দেবার চেষ্টা করি। আমরা সেই সাবধানের জায়গাটা সবসময় অবলম্বন করি, যাতে কোনো ভুয়া তথ্য, অপতথ্য, মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয়ভাবে কোনো রকম উচ্ছৃঙ্খলতা তৈরি না হয়। এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, শত বাধা সত্ত্বেও গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখতে আপোষ করেনি এটিএন বাংলা। আমি তাদেরকে একটু আশ্বাস দিতে চাই যে আমরা এটিএন বাংলা শুরু থেকেই
বিএনপিকে পুরোদস্তুর আমরা সাপোর্ট করে যেতাম, কারণ আমি একমাত্র ছিলাম সে সময় যে সাব্বাস বাংলাদেশ চালাইছিলাম। এই সাব্বাস বাংলাদেশ চালানোর পরের থেকে আমার সঙ্গে শেখ হাসিনার একটা খুব বাজে রিলেশন সৃষ্টি হয়। এত লোকে জাতীয় পুরস্কার পাইছে, এই আওয়ামী লীগ আমাকে সেই জাতীয় পুরস্কার দেয়নি একটা। তো এটাই আমার দুঃখ। আমি এইটাও বলতে পারি যে আমরা বরাবরই বিএনপির সংগ্রামের সঙ্গে ছিলাম, আগামী তো ইনশাল্লাহ থাকবো। এটিএন বাংলার জন্মদিনে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার পক্ষে জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেন প্রেস সচিব সরওয়ার আলম। পুরো পৃথিবীতে কিন্তু এটিএন বাংলা কিন্তু আমাদের এই যে অবিরাম বাংলার মুখ, এটা কিন্তু সবচেয়ে প্রথম নিয়ে এসছে। আমি এটিএন বাংলা আরেকটা জিনিস ভালো লাগে যে এটিএন বাংলা কিন্তু একটু সাধারণ মানুষের যে অনুষ্ঠান, একটা সাধারণ অনুষ্ঠানও সেটাও কিন্তু কাভার করে, সব কিছুই কাভার করে, নিউজে এবং আপনার অনুষ্ঠানেও। তো সেই জন্য এটিএন বাংলাকে আমি শুভেচ্ছা জানাবো। এটিএন বাংলা সবসময় সত্য ও কল্যাণের পক্ষে থাকবে বলে প্রত্যাশা জামায়াত ইসলামীর। দীর্ঘ এই পথ চলায় বাংলাদেশের মানুষের একান্ত আপনজন হয়ে উঠেছে আমি মনে করি যে এটিএন বাংলা। প্রথম প্রজন্মের এবং একদম প্রথম দিকের নিউজ যেটা আমরা বিটিভির পরেই দেখতাম। আমরা আগামীর পথ চলায় প্রত্যাশা করব যে তারা সত্যের পক্ষে, কল্যাণের পক্ষে থাকবেন এবং জনগণের পক্ষে থাকবেন। প্রজন্মের পর প্রজন্ম বেড়ে উঠেছে এটিএন বাংলার অনুষ্ঠান দেখে। ঈদের আনন্দ, বিশ্বকাপের উন্মাদনা, জাতীয় দিবসের গর্ব কিংবা দুর্যোগের সময়ে মানুষের পাশে থাকার অঙ্গীকার সবখানেই ছিল এটিএন বাংলার উজ্জ্বল উপস্থিতি। জন্মদিনের আনন্দ উদযাপনে অংশ নেন সকলে। এটিএন বাংলাই বাংলাদেশের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম এবং তারপরে এটিএন বাংলাকে অন্যান্য প্রতিষ্ঠান ফলো করেছে। এটা আমাদের আতুর ঘর, শিল্পীদের আতুর ঘর। আতুর ঘর এই সেন্সে বলছি আমি, এখান থেকে কিন্তু আজকে বেসরকারি টেলিভিশন, স্যাটেলাইট টেলিভিশন, আমরা যা কিছু যত কিছুই বলি, পৃথিবীময় যে ছড়িয়ে পড়া শুরু এখান থেকে, এই মানুষটার হাত ধরে। আমি শুভেচ্ছা জানাই এটিএন বাংলাকে। এটিএন বাংলা আরো এগিয়ে যাক, তার পথ ধরে। আমার বিশ্বাস এটিএন বাংলা এই 30 বছরে পা দিয়ে অনেক বছর চলবে, যার আমরা হয়তো থাকবো না, এটিএন বাংলা থাকবে। ওভারঅল যে সাংবাদিকতা বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে প্রান্তিক পর্যায়ে পৌঁছিয়েছে, এটা বিশাল একটা কাজ। এটিএন বাংলার এই পথ চলায় অনেক হিস্ট্রি তৈরি হয়েছে, যে হিস্ট্রিটা বাংলাদেশের সাংবাদিকতায়, বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতার অন্যতম অংশ। বস্তুনিষ্ঠ যে সংবাদ পরিবেশন এবং খবরের ভেতরে গিয়ে প্রকৃত সত্যটাকে তুলে আনার ক্ষেত্রে এটিএন বাংলা অনন্য প্রোগ্রাম করে থাকে তারা। You have been doing an excellent job during the past 30 years in trying to to ensure that the news reaches the remotest communities here in বসুন্ধরা গ্রুপ সবসময় এটিএন বাংলার চলার পথে সঙ্গী হয়ে থাকবে। ঢাকঢোল ব্যান্ড পার্টি নিয়ে এটিএন বাংলার জন্মদিনে শুভেচ্ছা জানায় বেসরকারি টিভি চ্যানেল আই। মোহর, মিষ্টি আর ফুল দিয়ে আনন্দ আয়োজনে যোগ দেয় চ্যানেলটি। এটিএন বাংলার যে প্রোগ্রাম সেটা করতে এবং পথ প্রদর্শক বাংলাদেশের চ্যানেলে, প্রাইভেট চ্যানেলে, সেই প্রদর্শিত পথেই আমরা চলছি সবাই। এবং সেই কথাটি আমি বারবার বলবো যে এটিএন বাংলার মাহফুজুর রহমান 100 বছর বাঁচুক, আরও বেশি বাঁচুক। শুভেচ্ছা জানান জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আমি সকলের কাছে কৃতজ্ঞ, সকলের নাম বলে শেষ করতে পারবো না। সকলে আমাকে সহযোগিতা করেন এবং আগামী দিনে আমি এইটুকু বলতে চাচ্ছি, আগামী দিনে যে কোনো বিপদ আপদে দুর্দিনে এই রুহুল কুদ্দুস তালুকদার দুলু এটিএন বাংলার পরিবেশে থাকবে। দুলু ভাইয়ের নিউজগুলি, প্রতিটা নিউজ, এমন কোনো নিউজ নেই যে আমি এটিএন বাংলায় দেখাই নেই। এই জন্য আমাকে ডিজিটাল থেকে অনেক হুমকি দেওয়া হয়েছে, গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে। 3 দশকের এই পথ চলায় দর্শকের ভালোবাসাই এটিএন বাংলার সবচেয়ে বড় শক্তি। সেই ভালোবাসাকে সঙ্গে নিয়েই আগামী দিনের নতুন অভিযাত্রায় এগিয়ে যাবে দেশের প্রথম ও বিশ্বের প্রথম বাংলাভাষী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। পরিবারের পক্ষ থেকে 29 পার করে 30 বছরে যাত্রা শুরু করলো দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। বাংলা ভাষার আবেগ, সংস্কৃতি আর জনগণের প্রত্যাশাকে ধারণ করে 1997 সালের 15 জুলাই যাত্রা শুরু করে এটিএন বাংলা। নানা প্রতিকূলতার মধ্যেও বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্মত অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে শীর্ষস্থান ধরে রেখেছে চ্যানেলটি।
এমনটাই জানিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এই দীর্ঘ পথ চলায় সংবাদ, বিনোদন, সংস্কৃতি ও সামাজিক দায়বদ্ধতায় অনন্য ভূমিকা রেখে দর্শকদের আস্থা অর্জন করেছে এটিএন বাংলা। মনির হোসেন তপুর রিপোর্ট। উনিশশো ৯৭ সালের ১৫ জুলাই দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলের সম্প্রচারে এক নতুন অধ্যায়ের সূচনা হয় এটিএন বাংলার যাত্রার মধ্য দিয়ে। সীমিত পরিসরে বিনোদনমূলক অনুষ্ঠান দিয়ে শুরু হলেও সময়ের পরিক্রমায় সংবাদ, সংস্কৃতি, খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা ও সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে অন্যতম জনপ্রিয় চ্যানেলে পরিণত হয় এটিএন বাংলা। পথ দেখায় কেউ কেউ, পথ চলে সবাই, এইটা কিন্তু আমরা এইটা প্রমাণ করেও ছাড়ছি। কারণ যখন আমরা এই এটিএন বাংলা শুরু করলাম তখন স্যাটেলাইট দিয়ে যে একটা টেলিভিশন চলতে পারে এই কনসেপ্টই কারো জানা ছিল না। শুরুতে পথ চলাটা খুব কঠিন ছিল। ২০০৪ সাল ছিল এটিএন বাংলার জন্য একটি উল্লেখযোগ্য বছর। সেই বছর শিশুদের সংবাদভিত্তিক অনুষ্ঠান আমরা করব জয়ের আমরাও পারি বিশেষ পর্ব প্রচারের মধ্য দিয়ে এটিএন বাংলা জিতে নেয় ছোট পর্দার অস্কার খ্যাত অ্যামি অ্যাওয়ার্ড। এশিয়ার প্রথম দেশ হিসেবে এই পুরস্কার অর্জন করে চ্যানেলটি। এখানেই থেমে থাকেনি। দুস্থ আর অবহেলিতদের কথা তুলে ধরায় ২০১২ সালে ডক্টর মাহফুজুর রহমানকে এশিয়ান ব্রডকাস্টার অব দ্য ইয়ারে ভূষিত করে ব্রিটেনের পত্রিকা এশিয়ান ভয়েস। এছাড়াও দীর্ঘ এই পথ চলায় এশিয়ান আঞ্চলিক অ্যাওয়ার্ড, মিনা মিডিয়া অ্যাওয়ার্ড, ইউনিসেফ অ্যাওয়ার্ড, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সহ অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে চ্যানেলটি। এখনও শিশুদের অধিকার ও সংগ্রামে কথা বলে আসছে আমরা করব জয়। দীর্ঘ এই ২৯ বছরের যাত্রায় সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা, দেশীয় সংস্কৃতির বিকাশ এবং নতুন প্রতিভা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চ্যানেলটি। সঙ্গীত, অভিনয়, নৃত্য সহ বিভিন্ন ক্ষেত্রে নতুন শিল্পী তৈরির পাশাপাশি গুণীজনদের আজীবন সম্মাননায় সম্মানিত করার ধারাও অব্যাহত রেখেছে এটিএন বাংলা। আমরা শুরুতে যে পরিমাণ শিল্পী, নাটকের বলেন, গানের বলেন, যে পরিমাণ শিল্পী এটিএন বাংলা তৈরি করছে আর কোনো চ্যানেল, ইভেন আমি এটাই বলতে পারি বিটিভি বহু বছর তারা চ্যানেল চালাইছে, তো আমরা যেভাবে যত শিল্পী আমরা তৈরি করছি এটিএন বাংলা, বিটিভিও তত করতে পারে নাই। তখন টিআরপিতে দেখা যায় যে এটিএন বাংলা নিউজ প্রায় আমরা শীর্ষে থাকি। এতগুলি চ্যানেল, নিউজ চ্যানেল আজকে 10টার শুধু নিউজ চ্যানেলই আছে 10টার উপরে, তারপরেও আমাদের নিউজ এখন পর্যন্ত জনপ্রিয়তা অর্জন ধরে রাখতে পারছি। শিশু কিশোরদের মেধা বিকাশ, অনুসন্ধানী প্রতিবেদন, জনসচেতনতামূলক অনুষ্ঠান এবং মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজের নানা দিক তুলে ধরেছে প্রতিষ্ঠানটি। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন সম্মাননা অর্জনের মধ্য দিয়ে দেশের গণমাধ্যমকে বিশ্ব দরবারে পরিচিত করেছে এটিএন বাংলা। একটা সময় যখন সংবাদের ছবি সংগ্রহ করে তাৎক্ষণিক প্রচারের ব্যবস্থা ছিল না, তখন সংবাদের খোঁজে ভোটের পাখি নিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়ে গেছে এটিএন বাংলার কর্মীরা। নতুনদেরকে চান্স দিতাম এবং নতুনরা যদি চান্স না দেওয়া হতো তো আজকে এই শিল্পে এতগুলি চ্যানেল আজকে চলতেছে। আজকে কিন্তু কোনো রিপোর্টারের অভাব নেই, কোনো শিল্পীর অভাব নেই। শুধু সংবাদ প্রচারেই নয়, দুর্যোগ, দুর্বিপাক, মানবিক সংকট ও সামাজিক উদ্যোগে সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে চ্যানেলটি। সব নিউজকে প্রাধান্য না দিয়ে আমরা সেজন্য নিউজের জন্য আমরা এক্সক্লুসিভ কিছু নিউজ আমরা দেখাবার চেষ্টা করি এবং আমাদের এটিএন বাংলায় প্রতিদিনই কোনো না কোনো এক্সক্লুসিভ নিউজ আমাদের থাকে, যে কারণে এখন আমরা ওই এতগুলি নিউজ চ্যানেলের মাঝেও
আমরা জনপ্রিয়তা অর্জন করতে পারছি এবং আমাদের জনপ্রিয়তা ধরে রাখতে পারছি, তার কারণই হচ্ছে যে আমাদের এই এক্সক্লুসিভ নিউজগুলোর জন্য। ক্রীড়াঙ্গনের প্রসারেও অবদান রেখেছে এটিএন বাংলা। ফুটবল, হকি, কুস্তি, ব্যাডমিন্টন সহ বিভিন্ন খেলা সরাসরি সম্প্রচারের মাধ্যমে উৎসাহ যুগিয়ে আসছে দীর্ঘদিন ধরে। একই সাথে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নির্মাণ করেছে অসংখ্য বিশেষ অনুষ্ঠান ও প্রামাণ্যচিত্র। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রেখে গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে এটিএন বাংলা। সংস্কৃতি, বস্তুনিষ্ঠ সংবাদ এবং দায়িত্বশীল সম্প্রচারের অঙ্গীকার নিয়ে সামনের দিনগুলোতেও সত্য, সুন্দর ও দায়িত্বশীল সম্প্রচারের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় প্রতিষ্ঠানটি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। স্বাধীনতার পর দায়িত্বপ্রাপ্তরা শহীদদের নিরপেক্ষ, সঠিক এবং পূর্ণাঙ্গ তালিকা যথাযথভাবে তৈরি করেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে তিনি বলেন, বিএনপি সরকার বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে মুক্তিযোদ্ধাদের একটি নির্ভুল তালিকা তৈরি করছে। এ সময় চট্টগ্রাম বে টার্মিনাল চালুর মাধ্যমে সমুদ্র বন্দরটির সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে বলেও সংসদকে জানান তারেক রহমান। ঢাকায় 256টি পার্ক ও মাঠ থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করে মানুষের ব্যবহার উপযোগী করে তোলা হচ্ছে বলেও জানান সংসদ নেতা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংসদ নেতা তারেক রহমান। সঠিক এবং পূর্ণাঙ্গ তালিকাটা প্রধানমন্ত্রী এক প্রশ্নের জবাবে সংসদকে অবহিত করেন, ঢাকার 2 সিটি কর্পোরেশন সহ দেশের সব মহানগরীতে পার্ক ও খেলার মাঠগুলোকে অবৈধ দখলমুক্ত করা হচ্ছে। সিটি কর্পোরেশন এবং অন্যান্য সংস্থার মালিকাধীন 256টি পার্ক এবং খেলার মাঠ রয়েছে। উক্ত খেলার মাঠ এবং পার্ক সমূহের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে মাননীয় স্পিকার। পার্ক এবং খেলার মাঠ সমূহে নিরাপত্তা প্রহরী নিয়োগ, প্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি স্থাপন, সিসিটিভি স্থাপন এবং জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগও এর ভিতর গ্রহণ করা হয়েছে। বাচ্চাদের খেলার জন্য ওপেন জায়গা আছে, সেটি খুঁজে বের করে সরকারকে জানানোর জন্য এই নির্দেশনা এরই ভিতরে পাঠানো হয়েছে। আরেক প্রশ্নের জবাবে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম সমুদ্র বন্দরের সক্ষমতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তবে বে টার্মিনাল এটার বাস্তবায়নের পরিকল্পনা তো আমরা নিয়েছি। আপনাকে আমি বলতে পারি যে বে টার্মিনালটা চালু হলে পরে অবশ্যই এটার একটা উপকারিতা সামগ্রিকভাবে অর্থনীতি এবং দেশ পাবে। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের নামের সঠিক তালিকা প্রণয়নের কাজ চলছে বলেও জানান তারেক রহমান। মহান মুক্তিযুদ্ধের সময় অগণিত মানুষ গণহত্যার শিকার হয়েছেন। আনফরচুনেট বিষয় হচ্ছে, দেশ স্বাধীনের পরে যাদের দায়িত্ব ছিল একটি নিরপেক্ষ পূর্ণাঙ্গ তালিকা তৈরি করার, মুক্তিযুদ্ধে কারা শহীদ হয়েছেন, এই সঠিক এবং পূর্ণাঙ্গ তালিকাটা তারা সেই সময় তৈরি করেনি, বরং এটিকে তালিকা তৈরি করতে গিয়ে সেখানে তারা রাজনীতি টেনে নিয়ে এসেছিল। বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে নিবিড় গবেষণার ভিত্তিতে মুক্তিযুদ্ধের শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করেছে। রাষ্ট্রীয় সম্পদের অপচয় কমাতে এবং দুর্নীতি বন্ধে সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান সংসদ নেতা। সচিবালয় সংক্রান্ত তাই এটি ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। স্পিকার, আপনাকে ধন্যবাদ। শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করে গড়ে তোলায় সরকারি নির্বাচনী অঙ্গীকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রাথমিক শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। মানবিক দেশ গড়তে শিশুদের মূল্যবোধের শিক্ষা দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি জানান, শিক্ষকদের মান উন্নয়ন, শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ, আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সবুজ বিদ্যালয় কর্মসূচির আওতায় সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিভিন্ন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।
এ কর্মসূচিতে অংশ নিয়ে নিজ এলাকার ঐতিহ্য, চিত্রাঙ্কন, হস্তশিল্প আর উদ্ভাবনী কর্মকাণ্ড তুলে ধরে দেশের 7টি জেলার ক্ষুদে শিক্ষার্থীরা। এ সময় তাদের ছবি তোলার আবদার পূরণের পাশাপাশি শিক্ষার্থীদের বছরে একটি করে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দেন তারেক রহমান। এরপর প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। 21টি ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক প্রদান করেন সরকার প্রধান। সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারিবারিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের শিক্ষা পাঠ্য বইয়ে যুক্ত করা হবে। একটি জাতির জীবনে যদি এথিক্স এবং ভ্যালুস শিক্ষা থাকে, তাহলেই আমরা একটি শক্তিশালী, সুন্দর, ডিসিপ্লিন একটি জাতি হিসাবে আমরা গড়ে তুলতে পারবো ধীরে ধীরে নিজেদেরকে। আমরা আগামী দিনের সিলেবাসগুলোর মধ্যে আমাদের বিভিন্ন সামাজিক বলেন, ধর্মীয় বলেন, যে এথিক্স বা ভ্যালুসগুলো আছে, পারিবারিক ভ্যালুস বলেন, সামাজিক ভ্যালুস বলেন, ধর্মীয় ভ্যালুস বলেন, এইগুলোকে আমরা ইনক্লুড করতে চাই। শিক্ষক বৃন্দের কাছে আমার অনুরোধ থাকবে, আমাদেরকে দয়া করে সাহায্য করুন একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে। শিশুদের শারীরিক মানসিক বিকাশে খেলাধুলা আর সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই উল্লেখ করে আনন্দময় শিক্ষার বিস্তারে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি মেয়েদের পড়ালেখার সুযোগ আরও বিস্তৃত করার জন্য। আমরা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাল্লাহ ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি। এবং শুধু একই সাথে নয়, প্রাইমারিতে যেরকম আমরা স্টাইপেন্ড দিচ্ছি, একইভাবে আমরা উচ্চশিক্ষার জন্য যারা ভালো রেজাল্ট করবে সেই সকল মেয়েদেরকে আমরা স্কলারশিপ ইনশাল্লাহ দিব। আমরা সিদ্ধান্ত নিয়েছি সরকার থেকে যে আমরা পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশের প্রাইমারি স্কুলের ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত সকল বাচ্চাকে আমরা নতুন স্কুল ড্রেস দেবো ইনশাল্লাহ। ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সরকার প্রধান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সচিবালয়ের উদ্দেশ্যে লং মার্চ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষা ভবনের সামনে তাদের আটকে দেয় পুলিশ। পরে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। একই দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। এদিকে সংসদে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি তারা সংশ্লিষ্ট বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। তৌহিদুর রহমান নিশানকে সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। চট্টগ্রাম বোর্ড বাদে অন্য সকল বোর্ডে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে সচিবালয়ের দিকে রওনা দিয়ে শিক্ষা ভবনের সামনে গিয়ে পুলিশি ব্যারিকেডের মুখে পড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নানা স্লোগান দেন তারা। এর আগে উত্তরার বিএনএস সেন্টারের সামনে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। তবে অনেক শিক্ষার্থী এই আন্দোলনের বিপক্ষে। 3 ঘন্টা আমরা ভিজা পরীক্ষা দিচ্ছি, ভিজা বাসায় গেছি, এই কারণে মনে করেন অনেক স্টুডেন্ট অসুস্থ হয়ে গেছে। এই কারণে মনে করেন যে ওনার পদত্যাগের দাবিটা চাওয়া হয়েছে। পদত্যাগ চাওয়া উচিত না, কারণ হয়তোবা মানুষ মাত্রই ভুল, ছাত্রদের উচিত ছিল ওনার যে ভুলগুলো ছিল ওই ভুলগুলো ধরায় দেওয়া। একই দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ জানান তারা। এছাড়া বরিশাল, কুষ্টিয়া, গোপালগঞ্জ, জয়পুরহাট, লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এদিকে জাতীয় সংসদে 300 বিধিতে দেয়া বিবৃতিতে শিক্ষামন্ত্রী বলেন, চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষা নেয়ার সময় অন্যান্য বোর্ডে যারা পরীক্ষা দিতে পারেনি তাদের পরীক্ষাও নেওয়া হবে। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। শিক্ষার্থীদের নিয়ে অনাকাঙ্ক্ষিত মন্তব্য প্রত্যাহারের পাশাপাশি মঙ্গলবার সংসদে দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। এরপরও আন্দোলন চালিয়ে যাচ্ছেন পরীক্ষার্থীদের একাংশ। সংশ্লিষ্ট অনিবার্য কারণে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।
ফ্যাসিবাদের দোসররা পৃথিবীর যে দেশেই থাকুক তাদের ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত গণ অভ্যুত্থানের বাক বদলের দিন শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি কোনো দলের রাজনীতি বন্ধ করতে চায় না, তবে আইনের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ হওয়া উচিত। ভবিষ্যতে কোনো সরকার যেন ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে, সেজন্য জুলাইয়ের চেতনাকে ধারণ করতে হবে। দেশের সব ঐতিহাসিক আন্দোলনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এদেশের ছাত্র সংগঠনকে কলঙ্কিত হতে দেয়া হবে না। এই সময় জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 47-এ সেটা বলা আছে, ব্যক্তি এবং সংগঠন উভয়েরই বিচার করা যাবে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে। সুতরাং বাংলাদেশের সকল কিছুরই হিসাব নেওয়া হবে, ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আমরা চাই আইনানুগ প্রক্রিয়ার মধ্য দিয়ে ফ্যাসিবাদী মাফিয়া সংগঠন আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হোক। আমরা এক্সিকিউটিভ অর্ডারে, প্রশাসনিক আদেশে কোন রাজনৈতিক দলের রাজনীতি করাকে, নিষিদ্ধ করাকে আমরা সঠিক মনে করি না। এটা জুডিশিয়াল প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে আগের অবস্থানে অটল থাকার কথা জানিয়েছে ভারত। মঙ্গলবার নয়াদিল্লিতে এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরা বা প্রত্যর্পণ প্রশ্নে ভারতের অবস্থান আগের মতোই রয়েছে। বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়া অনুসরণ করে চলবে এবং এ নিয়ে ভারতের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। Your question regarding statements or interview that was given by former Prime Minister. Now, on this particular issue, there is no change in our approach to the matter. Any extradition matter is a legal issue, as you very well know, and it will be dealt. আর কোনোদিন আন্দোলনে আসার সাহস করবে? 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে নারী শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলা করে এমন হুমকি দিয়েই থামিনি ছাত্রলীগের পেটোয়া বাহিনী। হামলা চালায় ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসা আহত শিক্ষার্থীদের উপরও। ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় আহত হওয়া সঞ্জিদা আহমেদ তন্নির সেই রক্তাক্ত ছবি নাড়িয়ে দেয় জাতির বিবেককে। তিনি বলেন, 5 আগস্টের পর একটি গোষ্ঠী জুলাইকে কক্ষিগত করার চেষ্টা করার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। জুলাইয়ের উত্তাল সেই দিনের কথা আরও একবার মনে করিয়ে দিচ্ছেন মুশফিকুর রহমান। এই আত্মস্বীকৃত রাজাকার, তার জবাব তারাই। ধানমন্ডির দলীয় কার্যালয়ে 24-এর 15 জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের পর বেপরোয়া ছাত্রলীগ হয়ে ওঠে আরো মারমুখী। যারা বাড়াবাড়ি করছে সবকিছুর জবাব দেওয়া হবে। তৎকালীন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের এমন হুমকির পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয় ক্ষমতাসীনদের তাণ্ডব। ছাত্রলীগের ছেলেমেয়েরা বাসের 3 সাইড থেকে আমাদেরকে ঘিরে ধরে, একদম সিরিয়াল ধরে লাঠি নিয়ে দাঁড়িয়েছিল যে আমরা যে বের হব ওইখান থেকে সবাইকে আসলে মারবে। একটা ইট এসে আমার মুখের উপর পড়ে এবং আমার চশমা কাঁচ ভেঙে যায়, চোখের নিচটাতে একটা গভীর ক্ষত হয়ে যায়। ঢাবির ভিসি চত্বরে নারী শিক্ষার্থীদের ওপর নারকীয় হামলা নাড়া দেয় পুরো জাতির বিবেককে। ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় পুরো ক্যাম্পাস। আন্দোলনে যাওয়াটাই যেন শিক্ষার্থীদের অমার্জনীয় অপরাধ। আমরা যে আন্দোলনে আসার সাহস করছে এটা নিয়ে কোশ্চেন করতে হবে। মেয়েদেরকে ওরা স্পেসিফিকভাবে মারতে থাকে এবং জিজ্ঞেস করে, তোরা আর কোনোদিন আন্দোলনে আসার সাহস করবি? আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিতে গেলে সেখানেও হামলে পড়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা। সরকার হিসেবে নিজেদের পাওয়ার প্লে করতে করতে আসলে সাধারণ জনগণের মতামত, তাদের চিন্তা ভাবনাকে গণ্য করা বাদ দেয়। তারা মানুষকে মানুষ হিসেবে ভাবা বাদ দিয়ে দিয়েছিল। 15 তারিখে যে মেয়েদের আক্রমণ করা বা চিকিৎসা নিতে আসা রোগীদেরকে আক্রমণ করা, এটা জাস্ট ওই চিন্তাধারারই প্রতিফলন ছিল। অনেক ত্যাগ তিতিক্ষার পর স্বৈরাচারের বিরুদ্ধে আসে চূড়ান্ত বিজয়। জুলাই যোদ্ধা সঞ্জিদা আহমেদ তন্নি মনে করেন, একটি গোষ্ঠী জুলাইকে নিজেদের বলে দাবি করায় ভেঙেছে ঐক্য, অপূর্ণই রয়ে গেছে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। 5 আগস্টের পর থেকে দেখা গেছে স্পেসিফিক একটা মানে জনগোষ্ঠী, তারা হচ্ছে জুলাইটাকে নিজেদের করে দাবি করার যে চেষ্টা করা, সেই চেষ্টার কারণে কিন্তু আসলে আমরা যেই লক্ষণে সবাই এক জায়গা হয়েছিলাম সেই এক জায়গাটা কিন্তু আর এখন নেই।
সো আমরা ওই এক না থাকার কারণে কিন্তু আমাদের জুলাই যে টার্গেট ছিল সেটা কিন্তু আমরা কমপ্লিট করতে পারিনি। নির্বিচারে যারা ছাত্র জনতার প্রাণ কেড়ে নিয়েছে সেই ঘাতকদের বিচারের আওতায় এনে জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে দেশের সুস্থ ধারার রাজনীতি করা সম্ভব না বলে জানান জুলাই আন্দোলনের এই অকুতোভয় সৈনিক। আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যেই লোকগুলো আসলে জুলাই অভ্যুত্থানের বিপক্ষে কাজ করেছে তাদের সবাইকে আসলে বিচার ব্যবস্থার মধ্যে এনে তাদের ওই অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা যদি ক্রিয়েট না করা হয় তাহলে আসলে বাংলাদেশের সুস্থ রাজনীতি কোনোদিন সম্ভব না। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণ আন্দোলনে নিহত ১৪০০ মানুষের সবার পরিচয় শনাক্ত করে হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রায়ের বাজার কবরস্থানে জুলাই শহীদদের গণকবর পরিদর্শন শেষে তিনি আরও বলেন, জাতিসংঘ ঘোষিত শহীদের সংখ্যা থেকে প্রকৃত শহীদের সংখ্যা আরও বেশি হতে পারে। হুমায়ুন চিশতির রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন থেকেই ২৪শে জুলাই গণ আন্দোলনের সূচনা। পরে তা কোটা ইস্যু ছাড়িয়ে গণতান্ত্রিক অধিকার, জবাবদিহিতা, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে বৃহত্তর গণ আন্দোলনের রূপ নেয়। জুলাই গণ আন্দোলনে প্রাণ হারানো বহু শহীদের স্মৃতি বিজড়িত রায়ের বাজার কবরস্থানে এই গণকবর। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তদন্তের অংশ হিসেবে গণকবর পরিদর্শনে আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। তখনকার সময় আপনাদের মনে থাকবে যে তখন অনেক হাসপাতালে অনেক ডেড বডি থাকতো, যারা জুলাই যোদ্ধা শহীদ তারা রেজিস্ট্রিতে এন্ট্রি করতেন না এবং বেওয়ারিশ লাশ হিসেবে তারা এগুলো ডিসপোজাল করতেন। কখনো কখনো ওই পরিবারের সদস্যরা তারা এন্ট্রি ছাড়াই তারা দাফন করতেন। এবং আপনাদের অবগতির জন্য বলি যে আমাদের ঢাকারই একটি নিকটস্থ নদীতে একটি হাসপাতাল থেকে অনেক ডেড বডি পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে, সেই তথ্য আমরা ইনভেস্টিগেশনে পেয়েছি। সরকারি হিসেবে জুলাই গণ আন্দোলনে শহীদের সংখ্যা ৮৪৪ জন, আর জাতিসংঘের প্রতিবেদনে এ সংখ্যা ১৪০০। চিফ প্রসিকিউটর বলেন, শহীদদের শনাক্তের প্রক্রিয়া চলমান আছে। প্রত্যেক শহীদকে শনাক্ত করে তাদের হত্যার বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। জাতির কাছে আমাদের কমিটমেন্ট যে প্রত্যেকটি শহীদের আমরা তাদেরকে শনাক্ত করে প্রত্যেকটি শহীদের বিচার আমরা বাংলার মাটিতে নিশ্চিত করতে চাই। এই হত্যাকাণ্ডের সাথে, এই জেনোসাইডের সাথে যারা সম্পৃক্ত, কোনো অপরাধী যাতে পার পেয়ে না যায়, আমরা সেইভাবে আমরা কাজ করছি। চিফ প্রসিকিউটর আরও জানান, ঢাকার মাতুয়াইল, জুরাইন, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে জুলাইয়ে নিহতদের গণকবরের সন্ধান পেয়েছে তদন্ত সংস্থা। চেষ্টা করে যাচ্ছি এবং আমরা করে যাব নিরলসভাবে। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। স্যার, আমরা আপনাদের পাশে সব সময় আছি। ইতিহাসের পাতায় যাদের বৈরিতা চিরন্তন, সেই দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে বিশ্বমঞ্চের শেষ চারে। একদিকে শিরোপা অক্ষুণ্ণ রাখার মিশন, অন্যদিকে দীর্ঘ ৬ দশকের ট্রফি খরা কাটানোর স্বপ্ন। সব মিলিয়ে আটলান্টায় গড়াবে রোমাঞ্চকর লড়াই। রাত ১টায় শুরু হতে যাওয়া হাই ভোল্টেজ লড়াইয়ের খুঁটিনাটি জানাচ্ছেন রায়হান রাসেল। আর্জেন্টিনা ইংল্যান্ড দ্বৈরথ মানেই ফুটবলের সবুজ গালিচায় ছড়ানো এক ঐতিহাসিক যুদ্ধক্ষেত্র। মাঠের ভেতরে সেই পুরনো বৈরিতা নিয়ে রাজসিক লড়াইয়ে মুখোমুখি হবে দুই পরাশক্তি। ইংল্যান্ডের দীর্ঘ ৬০ বছরের ট্রফি খরা ঘোচানোর স্বপ্ন, এক প্রজন্ম চলে গেছে, নতুন প্রজন্ম বড় হয়েছে, কিন্তু বিশ্বকাপ ট্রফি আর ঘরে ফেরেনি। এবার সেই স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় বাধা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাই এই লড়াই কেবল জয় পরাজয়ের নয়, এটি থ্রি লায়ন্সদের জন্য একটি মুক্তির যুদ্ধ। এই লড়াই সব সময় তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। টুর্নামেন্টের সব বাধা পেরিয়ে যে সেরা 4টি দল সেমিফাইনালে উঠেছে, এটি তাদের মধ্যকার ম্যাচ। দারুণ এক পরিবেশ তৈরি হতে যাচ্ছে, আর এখানেই আমরা সেরাটা মেলে ধরতে চাই। 2022 বিশ্বকাপ কোপা আমেরিকা জয়ের আত্মবিশ্বাস আর্জেন্টিনার মূল শক্তি। তবে এবারের বিশ্বকাপে আলভারেজ, মার্টিনেজদের পারফরমেন্স পছন্দ হচ্ছে না খোদ আর্জেন্টাইন ভক্তদের। তবে ভিন্ন মত দলটির কোচ লিওনেল স্কালোনির। নিজের চেনা শান্ত কৌশলে হাই ভোল্টেজ এই ম্যাচটিকে সেফ মাঠের খেলাতেই সীমাবদ্ধ রাখতে চান আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। এটি কেবলই একটি ফুটবল ম্যাচ মাত্র, এর বাইরে অন্য কিছু ভাবার অবকাশ নেই। আমরা চমৎকার এক কোচের অধীনে থাকা শক্তিশালী এক প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছি, তাই একে স্রেফ একটি খেলা হিসেবেই দেখা উচিত।
y es un partido de fútbol. থমাস টুখেল ইংল্যান্ডকে নামাচ্ছেন আক্রমণাত্মক 4-2-3-1 ফরমেশনে, যেখানে গতি আর কাউন্টার অ্যাটাকই মূল ভরসা। বিপরীতে স্কালোনি সাজিয়েছেন 4-1-2-1-2 ফরমেশনে নিখুঁত এক ডায়মন্ড মিডফিল্ড। উদ্দেশ্য মাঝমাঠের দখল নিয়ে আক্রমণ ভাগকে বল জোগানো। পরিসংখ্যান বলছে দু দলের 14 দেখায় ইংল্যান্ডের 6 জয়ের বিপরীতে আর্জেন্টিনা জিতেছে 3টিতে। বাকি 5টি ম্যাচ ড্র হয়েছে। তবে এই দ্বৈরথের সবচেয়ে বড় রোমাঞ্চ ছড়াচ্ছে গোল্ডেন বুটের লড়াই। 8 গোল করে দৌড়ে থাকা লিওনেল মেসিকে চ্যালেঞ্জ জানাচ্ছেন হ্যারি কেন এবং জুড বেলিংহাম। দুজনের ঝুলিতে রয়েছে 6টি করে গোল। ইতিহাসের প্রতিশোধ নাকি চ্যাম্পিয়নদের শ্রেষ্ঠত্ব টিকিয়ে রাখার মিশন? উত্তর দেবে আটলান্টার সবুজ গালিচা। রায়হান রাসেল, এটিএন বাংলা। দক্ষিণ চট্টগ্রামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ভেসে উঠছে ক্ষয়ক্ষতির বিভৎস চিত্র। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব মানুষ এখন ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম করছেন। চলাচলের অনুপযোগী সড়কের কারণে অধিকাংশ প্রত্যন্ত অঞ্চল এখনও পৌঁছায়নি সরকারি সহায়তা। সাতকানিয়া ও বাঁশখালী দুর্গত এলাকা থেকে রনি দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন চট্টগ্রাম প্রতিনিধি ইরফানুল হক। আকাশ মেঘমুক্ত, গত দুদিন বৃষ্টি হয়নি। পানি কমতে শুরু করায় আশ্রয় কেন্দ্র ছেড়ে ঘরে ফিরতে শুরু করেছে বানবাসী মানুষ। কিন্তু বাড়ির ভিটা ছাড়া কিছুই নেই অবশিষ্ট। তাদের আর্তনাদ আর কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ। প্রশাসন বলছে সাতকানিয়ায় 85% এবং বাঁশখালীর 60% এলাকা বন্যা কবলিত হয়েছিল। এই দুই উপজেলাতে কৃষি, মৎস্য ও সড়ক খাতের ক্ষয়ক্ষতি প্রায় 100 কোটি টাকা। বিভিন্ন উপজেলায় এই দুর্যোগে প্রাণ হারিয়েছেন অন্তত 13 জন। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে অ্যাসেসমেন্ট চলছে এবং আমরা আশা করি আমরা বন্যা শেষ হওয়ার পরে খুব দ্রুতই আমরা পুনর্গঠন কাজে হাত দিতে পারব। অন্যদিকে এই অঞ্চলের সড়কগুলো এখনও চলাচলের অনুপযোগী। এতে বিচ্ছিন্ন রয়েছে অনেক দুর্গম এলাকা। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা চালানো হলেও অধিকাংশ প্রত্যন্ত অঞ্চলে এখনও পৌঁছায়নি কোনো ধরনের সরকারি সহায়তা। সরকার আমাদেরকে না দেখলে আমরা কিভাবে থাকবো? টাকা পয়সা নাই, গড়াবার নতুন করে মেরামত করতে হবে। পানি নেমে গেছে ঠিকই, কিন্তু রেখে গেছে সর্বনাশা বন্যার ছাপ। সেখানে মিশে আছে অগণিত সহায় সম্বলহীন মানুষের দীর্ঘশ্বাস, অনিশ্চিত ভবিষ্যতের এক মহা আতঙ্ক। সাতকানিয়ায় প্রায় 3 শতাধিক পরিবার হারিয়েছেন তাদের ঘরটি। ভবিষ্যতে সরকার যদি তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে তাহলে খোলা আকাশের নিচেই থাকতে হবে বলে জানিয়েছেন তারা। ইরফানুল হক, এটিএন বাংলা, সাতকানিয়া, চট্টগ্রাম। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সাথে সই হওয়া ইসলামাবাদ সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি তাসনিম নিউজকে এই তথ্য জানিয়েছেন। সাক্ষাৎকারে তাসনিম নিউজকে ঘারিবাবাদি বলেন, গত 1 সপ্তাহের বেশি সময় ধরে চলা মার্কিন বাহিনীর হামলার জবাব ও হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের আগ্রাসন প্রতিহত করতে এই পদক্ষেপ নিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সংঘাত শুরু হয় গত 28 ফেব্রুয়ারি। টানা 40 দিন চলার পর 7 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে তেহরান, ওয়াশিংটন। পরে 17 জুন পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদ সমঝোতা চুক্তিতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এবারে খেলার খবর। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-20তে জিম্বাবুয়ের দেয়া 171 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবরে সফরকারীদের সংগ্রহ 7 উইকেটে 132 রান। এর আগে বুলাওয়ের কিংস স্পোর্টস ক্লাব মাঠের টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 170 রান করে জিম্বাবুয়ে। সর্বোচ্চ 44 রান করেন ব্রায়ান ব্যানেট। এছাড়া 30 রানে অপরাজিত থাকেন রায়ান বার্ল। বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন টাইগারের তরুণ পেসার নাহিদ রানা। তিনি একাই শিকার করেন গুরুত্বপূর্ণ 4 উইকেট। এছাড়া মোহাম্মদ সাইফুদ্দিন নেন 2 উইকেট। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। উৎসবমুখর পরিবেশে এটিএন বাংলার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ভূমিকা রাখার আহ্বান মির্জা ফখরুলের। সামাজিক দায়বদ্ধতা পূরণের অঙ্গীকার ডক্টর মাহফুজুর রহমানের।
মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা তৈরিতে কাজ চলছে সংসদের প্রধানমন্ত্রী। রাজধানীর 2.5 শতাধিক পার্ক ও মাঠ দখলমুক্ত করা হবে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। বিএনপি কোন দলের রাজনীতি বন্ধ করার বিপক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী। আইনের মাধ্যমে নির্ধারিত হবে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মিছিলে পুলিশের বাধা। অনেক পরীক্ষার্থী আন্দোলনের বিপক্ষে। ক্ষতিগ্রস্তরা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, সংসদে এহসানুল হক মিলন। 24-এর আজকের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় আহত তরুণীর রক্তাক্ত ছবি পাল্টে দেয় কোটা আন্দোলনের গতিপথ। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় রাজপথে নামে মানুষ। এবং দ্বিতীয় সেমিফাইনালে রাত 1টায় মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। দু দলের মাঝে ঐতিহাসিক বৈরিতার উত্তাপ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।